আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে। আজকে আমরা ইংলিশ পড়বো। তো ইংলিশের মধ্যে আজকে আমাদের টার্গেটটা কিন্তু অনেক বড়, অনেকগুলা চ্যাপ্টার। আশা করি খুব ভালোভাবে শেষ হবে। তোমাদের নেওয়ার আগে আমি আর দুইবার নিছি, এন্ড দুইবারই আমি টাইমের মধ্যে শেষ করতে পারছি। আমাদের টার্গেট আজকে চ্যাপ্টার 29 থেকে 41 পর্যন্ত। তা আমরা একটু দেখি আমরা আসলে কি পড়বো। এই পার্টটুকু পড়বো আজকের ক্লাসে। এখানে আমরা ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, ইডিয়মস, ফরেন ফ্রেজ, সাবস্টিটিউশন, প্রভার্বস, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, ট্রান্সলেশন, এইগুলা কারেক্ট স্পেলিং তো অলরেডি পড়ে ফেলছি। এখান থেকে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, গ্রুপ ভার্বস, ল্যাটিন অ্যাডজেক্টিভ, ডেরিভেটিভস, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, ইন্টারচেঞ্জ অফ পার্টিসিপেট। এটা কিন্তু আইডেন্টিফিকেশন না, আইডেন্টিফিকেশন আলাদা। এটা আর হচ্ছে জেন্ডার। এই হচ্ছে আমাদের ওভারঅল মুখস্থের টপিক। তো এই মুখস্থের টপিক গুলা আমরা তো ডেইলি এক্সাম দিচ্ছি। সবাই এক্সাম দিচ্ছ না কিন্তু ঠিক টাইমে, ওর অবশ্য অনেকেই দাও, কিন্তু এক্সাম টাইমের মধ্যে এক্সাম দেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ। আর অনেকে আবার অন্য অন্য নাম দিয়ে নিজের নাম চেঞ্জ করে আছে, কি যেন গন্ডুয়া ল্যান্ড নামে এক্সাম দিছো। এই কাজটা করবে না। কারণ তুমি যে এক্সাম দিতেছো এইটা এখন যদিও বা না জানুক, অ্যাডমিশন টেস্ট যখন দিবা এটা দুনিয়ার সবাই জানবে। কারণ তুমি অ্যাডমিশন টেস্টে ওই চাপটা কিন্তু নেওয়া শিখতে হবে, যে অ্যাডমিশন টেস্টে যখন আমি পরীক্ষা দিতেছি সবাই জানতেছে, সবাই জানার পরে আমি কেমন পারফর্ম করতেছি এটাও সবাই জানবে। এই যে চাপ, এই চাপটা কিন্তু এখন থেকে যদি লুজ করা শুরু না করো, যে আমি পরীক্ষা দিতেছি, দেওয়ার পরে মার্ক কেমন আসতেছে এটা মানুষ জানুক, সমস্যা নাই। আমি যদি আজকে কম পাচ্ছি, কালকে গতকালকে চেয়ে যদি আজকে বেটার মার্ক পাই, এইটাই ভালো। তুমি গতকালকে কম পাইতা, আজকে ভালো পাচ্ছ, এটা ভালো। কিন্তু গতকালকে তুমি ভালো মার্ক পাইছো, আজকে যাতে ডে বাই ডে নিচের দিকে না যায়, গ্রাফটা জাস্ট নিচের দিকে যেন না যায়, প্যারালাল থাকুক। প্যারালাল থাকুক অথবা একটু উপরে উঠুক, একটু উপরে উঠুক, কিন্তু এটা যাতে নিচের দিকে না নেমে যায়, এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবা। আর এক্সাম নিজের নামে দিবা, ঠিক টাইমের মধ্যে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে। তো প্রথমে আছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। সবাই অবশ্যই মাস্টার বইটা নিয়ে বসবা, এবং কত পেজ এটা? 556 পেজ নিয়ে বসবা। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স মানে বোঝায় শর্তযুক্ত বাক্য। কি কি কন্ডিশনাল হইতে পারে? 4 ধরনের কন্ডিশনাল হতে পারে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল। আচ্ছা, তো আমরা, তো কি ইন্টারেক্ট করতেছো কোনো কথায়? Okay. তো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, কন্ডিশনাল কখন হয়? যদি এই শর্তাধীন বাক্য অর্থাৎ ইফ ওয়ালা, প্রোভাইডেড দ্যাট, এই টাইপের কোনো সেন্টেন্স থাকে, এই টাইপের কোনো কনজাংশন যদি সেন্টেন্সে থাকে, দেন এটা কন্ডিশনাল সেন্টেন্স। এই টাইপের আমরা কমপ্লিটিং সেন্টেন্সে অনেক অনেক কোয়েশ্চেন করতাম, সলভ করতাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি এক অংশে থাকে, ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইফ না যুক্ত অংশ অর্থাৎ কমার পরের যে অংশটুকু থাকে সেখানে ফিউচার সেন্টেন্সে হবে, অর্থাৎ উইল, মে ইত্যাদি ইত্যাদি দিয়ে হবে। যদি সেকেন্ড কন্ডিশনাল ক্ষেত্রে বলি, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট দিয়ে হয়, তাহলে কমার পরে হবে উড, কুড, মাইট ইত্যাদি। বাট আমরা কোনটা ইউজ করব? ম্যাক্সিমাম টাইম 99% কেসে উডটা ইউজ করব। ফিউচারের ক্ষেত্রে উইল শেল অনেক কিছু হতে পারে, আমরা 99% কেসে উইলটা ইউজ করব। থার্ড কন্ডিশনাল, যদি ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে কমার পরবর্তীতে অংশতে আমরা কোড, ওড, হ্যাভ বিন, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, এই আর কি। তো আমরা 99% কেসে উডটা ইউজ করবো, অর্থাৎ উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের থ্রি। আর জিরো কন্ডিশনালের ক্ষেত্রে লিনিয়ার স্ট্রাকচার হবে, অর্থাৎ শর্তাধীন না। যেমন আমি আগামীকাল স্কুলে গেলে সূর্য পূর্ব দিকে উঠবে, এই আমি স্কুলে যদি নাও যাই তাও কিন্তু সূর্য পূর্ব দিকে উঠবে। সুতরাং আমার যাওয়া না যাওয়ার উপর ডিপেন্ড করতেছে না আসলে। যদি এরকম হয় যে লিনিয়ার স্ট্রাকচার, অর্থাৎ এখানে প্রেজেন্ট থাকলে ওটাও প্রেজেন্ট,
এখানে পাস্ট থাকলে এটাও পাস্ট, এখানে ফিউচার থাকলে ওটাও ফিউচার। তাহলে এটাকে বলতেছি আমরা লিনিয়ার স্ট্রাকচার, মানে যেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। তাহলে এখানে আর এখানে দুই ক্ষেত্রে সেম টেন্স। ইফের কথা গেল। আনলেস থেকে আমরা জানি আনলেস ইকুয়ালস টু ইফ নট। তাহলে আনলেস ওয়ালা সেন্টেন্সের ক্ষেত্রে আমি আলাদা করে কখনোই নট বসাইতে পারবো না। যে সেন্টেন্সে আনলেস আছে সেই সেন্টেন্সে অলরেডি নট দেওয়া আছে, আলাদা করে আমি আনলেস বসাবো না। আর এই একটা কথা গেল, দুইটা কথা গেল। আর থার্ড কথা হচ্ছে যে উম ধরো কোথাও লেখা আছে হ্যাড আই বিন, এটার মানে বোঝায় ইফ আই উড হ্যাভ বিন। ঠিক আছে, ইফ আই মানে না, মানে এটা দিয়ে হচ্ছে হ্যাড আই বিন মানে কি, ইফ আই হ্যাড বিন মানে পাস্ট পারফেক্ট হিসাবে আছে, তো এটার পরবর্তী অংশে কি হবে, কমার পরে আই উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্ব থ্রি। আর আরেকটা হচ্ছে এক্সেপশন টাইপের বলতে পারো, যে এখানে ইফ ওয়ালা যা কিছু আমি লিখবো, ইফ প্লাস সাবজেক্ট, তারপরে যদি বি ভার্ব থাকে, এই বি ভার্বের মধ্যে কখনোই ইজ হবে না অথবা ওয়াজ হবে না। এখানে আর আহ, আরো ইউজ করা হয় না আর কি, ওয়ার ইউজ করা হয়, তো বি ভার্বের মধ্যে ওয়ার বসবে। তাহলে ইফ প্লাস সাবজেক্টের পরে যদি বি ভার্ব বসার কথা কোনো জায়গায় পাও, তাহলে এখানে বি ভার্ব হিসেবে ওয়ার বসে। এই চারটা কথা দিয়ে তুমি এখানে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের যে 13 পৃষ্ঠা আছে, 13 পৃষ্ঠা সবগুলো এমসিকিউ সলভ করতে পারবা। তো চলো আমরা দেখি আমাদের প্র্যাকটিস আমরা সলভ করতে পারি কিনা। কত পেজ? 556। সবাই নিজেরা বই বের করে একটু নিজেরা সলভ করতে থাকো এই 13 পৃষ্ঠা। নিচে যাওয়াই তো এক কাম। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন আছে কন্ডিশনাল আর অফ, পড়ছি তো, ফোর কাইন্ডস। দেখো এখানে অপশন বি আর ডি দুইটাই সেম দিছে, ফোর কাইন্ডস ফোর কাইন্ডস। এটা কিছু করার নাই আসলে, অপশন যদি দুইটা পরীক্ষাতে একই থাকে তাহলে না দেখানোটাই ভালো। ঠিক আছে, এর পরীক্ষায় আসলে দুইটা একসাথে অপশনে থাকবে না, হয়তো 2 3 4 5 এভাবে থাকবে। তো চারটা দেখলাম আমরা। জিরো কন্ডিশনাল মানে কি, মানে লিনিয়ার স্ট্রাকচার। দেখো ইফ হি কাম, হি এর পরে কোনোদিন কাম হয়, কামস হয়, তো এটা ভুল। ইফ হি হ্যাড কাম, আচ্ছা এটা হইতে পারে, কিন্তু জিরো কন্ডিশনাল হইতে গেলে কি হবে, সেম সেন্টেন্সে থাকতে হবে। এখানে আমাদের সেম স্ট্রাকচারে নাই, আই উড গো হবে না। ইফ ইউ হিট আইস ইট মেল্টস, প্রথমটাও প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, সো সি নাম্বার হবে আনসার। ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আস নেক্সট ফ্রাইডে, তো হ্যাজ টাইম মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, হি ভিজিটস হতে হবে। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, প্রথমটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট, তো ইউ গেট দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। 5 নম্বরে, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান ইয়োর স্কিন বার্ন, স্কিনের, স্কিন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, সুতরাং বার্ন হবে না, বার্নস হবে। তো এখানে আনসার হবে ডি। ইফ ইট ইজ উইন্টার ইট ফিলস কোল্ড। এভাবে দেখো তোমার সবগুলা আনসারই মিলার, মানে মিলবে আর কি। নিজের একটু প্র্যাকটিস করো, এন্ড কোনো পৃষ্ঠা থেকে কোনো ঝামেলা থাকলে আমাকে একটু জানাও। 557 পৃষ্ঠা, একটু প্র্যাকটিস করে বলো কোনটা তোমাকে ব্যাখ্যা দেওয়া লাগবে কিনা, এক্সপ্লেনেশন। এভরিওয়ান। কমেন্টে বলতে পারো।
ওকে, 557 শেষ করার কথা, 558। আশা করি হয়ে গেছে। 559। 559 শেষ, আশা করি 560, 61। ভাই 559-এর 47 নাম্বারে এটা এ না হয়ে সি আর ডি উত্তর হলো কেন? আগেই বলছি, ইফ প্লাস সাবজেক্ট, এরপরে যদি বি ভার্ব বসাইতে হয় তাহলে ইজ আর এগুলা বসবে না, ওয়ার বসবে। ওকে ভাই। 560, 61। ভাইয়া পরের পেজটা দেখা যাচ্ছে না। তুমি বই থেকে দেখো, এখানে 560। ভাইয়া এটার 55 নাম্বার রুলটা একটু বোঝানো যাবে? ইফ ইউ 55 হ্যাড নাম্বারটা ব্রাশড বুঝি ইউর নাই। টিথ কেয়ারফুলি, ইফ ইউ হ্যাড ব্রাশড ইউর টিথ কেয়ারফুলি, কি ফার্স্ট কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে সাবজেক্ট বসাইতে হবে। আমি দেখতেছি সাবজেক্ট বসানোই আছে, ইউ। এরপরে কি বসাইতে হয়? উড, কোড, এগুলা এখানে ওড আছে তো উড। আমার এখানে দেখতে পাচ্ছি যে দুই নাম্বার অপশনটা আমার এমনিতে হবে না, ক্লিয়ার। এরপরে হ্যাভ বসাইতে হয়, ওডের পরে হ্যাভ। তাহলে আমার এ অথবা বি দুটা অপশনের মধ্যে কোনো একটা হবে, সি ভুল। কারণ হ্যাড দিছে, হ্যাভ, হ্যাড হবে না, হ্যাভ হবে। উড হ্যাভ। তারপরে কি বসাইতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি। এখানে দেখো বি নাম্বার অপশনে ভার্ব থ্রি বলতে কি কোনো ভার্বই দেয় নাই। উড হ্যাভ, তারপর হচ্ছে কিছু লিখে নাই। আর এ নাম্বার অপশনে উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্ব থ্রি, ভার্ব থ্রি হিসাবে এখানে হ্যাড দেওয়া আছে। তো এ নাম্বার অপশনটা কারেক্ট। 561 নাম্বার পেজটা দেখ।
হ্যাঁ, 73 নাম্বার। নো ওয়ান উড হ্যাভ, উড আছে হ্যাভ আছে, তার মানে বোঝা গেল এটা থার্ড কন্ডিশনাল কিছু একটা হবে। তারপরে অ্যাটেন্ডেড দ্য লেকচার, টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট ইউ, এখানে আই গেস কোয়েশ্চেনটা মানে ইনকমপ্লিট। অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা তোমার কোয়েশ্চেনটা ভালো মতো দেওয়া নাই আর কি, লাইনটা এরকম দেওয়া আছে, নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গেস্ট স্পিকার। এই হচ্ছে পুরা লাইন, এটা দেওয়া উচিত ছিল প্রশ্নের মধ্যে। এর মধ্যে কোন পার্টটুকু ভুল? তো আমি নো ওয়ান উড হ্যাভ যেহেতু আছে, সুতরাং অ্যাটেন্ডেড দ্য লেকচার এতটুকু তো কারেক্ট থাকবেই। তুমি কি কোয়েশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ইফ হুম। ইউ এটা তো কন্ডিশনাল হবে। ইফ ইউ, তো আমার যেহেতু আগের অংশটাতে থার্ড কন্ডিশনাল একটা পার্ট আছে, তো পরের অংশটাতে থার্ড কন্ডিশনাল আরেকটা পার্ট মানে ইফ যুক্ত পার্টটা থাকবে। এবং এখানে দেখো, ইফ ইউ টোল্ড, আমার কি দরকার ছিল থার্ড কন্ডিশনাল হইতে গেলে? হ্যাড টোল্ড, তাই না? পাস্ট পারফেক্ট করতে হলে এখানে আমাদের আছে টোল্ড, সুতরাং এটা দিয়ে তো হবে না, এটা হলো পাস্ট, তাহলে আমার ভুল আছে এই টোল্ড এর মধ্যে। এখানে কোয়েশ্চেনটা ক্লিয়ার করা উচিত ছিল আর কি, যে এখানে ভুল বের করে দাও। 562। 563। 91 নাম্বার। ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং, হি উড নট হ্যাভ ডান দিস, পরের অংশ থেকে বুঝতে পারতেছে থার্ড কন্ডিশনাল। তাহলে আমার এখানে ইফ হি হ্যাড, মানে পাস্ট পারফেক্ট করতে হবে তো, পাস্ট পারফেক্ট করি, ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিং, আনসার সি দিবা। 2 নাম্বার গাঢ় করে দিয়েছে। গাঢ় হালকা হালকা না, ওটা প্রিন্টিং এর বিষয়। এখানে দুইটাই হবে না ভাইয়া? হুম, এরকম কোয়েশ্চেন আসবে না আসলে। ভাইয়া 95টা কি এক্সেপশনাল? ওয়েন ওয়াটার ড্যাশ ইট ট্রান্সফর্মস ইনটু আইস, এটা তো কোনো কন্ডিশনালের মধ্যে পড়ে না। এটা লিনিয়ার কি স্ট্রাকচার মানে ইউনিভার্সাল চিরন্তন ট্রুথ? সত্য, সার্বজনীন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাঁ, এগুলা তো কন্ডিশনালের ভিতরে না, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। 564। 565।
566 আর 66। কোনটা যদি মনে হয় যে এখন ধরো আমি যত স্পিডে আগাচ্ছি ওই স্পিডে না পারতেছো, একটা পৃষ্ঠা হয়তো তুমি 12-10টা কোয়েশ্চেন আছে আর 7-8টা করতে পারতেছো, যেগুলো করতে পারতেছো না পেন্সিল দিয়ে মার্ক করে রাখো, পরে যখন ক্লাস শেষ হবে কালকে সকালে অথবা আজকে রাতে তখন পড়ে নিও। তোমরা যদি তখন বুঝতে অসুবিধা হয় গ্রুপে মেসেজ দিবা, তো দেখবা যে পাশে একজন করে দিচ্ছে, তো না পারলে তো আমি আসি। 568 আর শেষ অংশটুকু সবই একই রুল, সেম জিনিস। এই 4টা কথা মনে রাখলেই হয়েছে। ভাইয়া 142টা একটু এক্সপ্লেন করবেন? Rakib could certainly have attended the proceedings. Would have attended মানে থার্ড কন্ডিশনাল। ইফ হি ডিডন্ট, ডিডন্ট তো হবে না কারণ এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল চলে যায়। ইফ দ্য ফ্ল্যাট টায়ার হ্যাড নট হ্যাপেন্ড, অ্যাটেন্ডেড দ্য প্রসিডিংস। এটা হ্যাড তো হি সি নট, দেওয়া ভাই। দাঁড়াও, হ্যাড দ্য টায়ার নট ফ্ল্যাটেন্ড, হ্যাড হি, হ্যাড হি নট হ্যাড ফ্ল্যাট টায়ার। টায়ার মানে কি আসলে? ইফ হি, বিআরসির মধ্যে তো ঝামেলা। আচ্ছা, if the flat tire had not happened, had he not had a flat tire। আমরা পড়ছিলাম যে হেড এর কথাটা বলছিলাম যে হেড আই বিন, অর্থাৎ অনেক সময় থার্ড কন্ডিশনালে হেডটা ইফ আই হ্যাড ভার্ব থ্রি এভাবে না বসে হেডটা আগে বসায় যায় সাবজেক্টের আগে। তো হেড সেন্টেন্সটা এরকম ছিল, ইফ হি হ্যাড নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার রাকিব কুড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ডেড দ্য প্রসিডিংস। তো এখানে ইফ হি হ্যাড নট হ্যাড, এখান থেকে হ্যাডটা সামনে চলে আসছে, হি নট হ্যাড এ ফ্ল্যাট টায়ার। কথা কি বুঝছো নাকি লিখে বলতে হবে? ভাইয়া এখানে ডি অপশনটা হবে না কেন? 2 নাম্বার, জি ভাই। দ্য টায়ার, ইফ দ্য টায়ার হ্যাড নট ফ্ল্যাটেন্ড ইটসেলফ। টায়ার জিনিসটা দিয়ে অর্থটা কি বোঝাচ্ছে আমি জানি না, এটা পেসিভে হইতে লিখে দিছে, কিন্তু পেসিভ এখানে যদি হইতে হয় তাহলে ইফ দ্য টায়ার হ্যাড নট বিন ফ্ল্যাটেন্ড ইটসেলফ এভাবে হইতো হইতো আর কি। কারণ টায়ার নিজে নিজে ফ্ল্যাটেন্ড হইতে পারে না, এটা কেউ করতে হবে ফ্ল্যাট টায়ার। ঠিক আছে, প্যাসিভ হইতে গেলে কি হয়, হেড, তারপর হচ্ছে ভার্ব, ইয়া হেড বিন, তারপর হচ্ছে ভার্ব থ্রি হয়, তাই না প্যাসিভ সেন্টেন্সে। এখানে অ্যাক্টিভ আছে সি নাম্বার, বি আর ডি দুইটাই হচ্ছে প্যাসিভ, কিন্তু প্যাসিভ হইতে গেলে আবার হেডের পরে বিন বসাইতে হয়, যে বিনটা এখানে নাই। বুঝতে পেরেছি ভাই। লাস্ট অংশটুকু, ভাইয়া 133 নাম্বারটা একটু দেখবেন। 133। জি ভাইয়া। Unless the weather changes, this year's harvest will be adversely affected. The harvest this year, আচ্ছা প্রথম কথা ওই যে ফার্স্ট কন্ডিশনাল নাকি কোন কন্ডিশনাল? ফার্স্ট কন্ডিশনালই তো হবে মনে হচ্ছে, কারণ এই যে প্রেজেন্ট টেন্সে আছে। দ্য হারভেস্ট দিস ইয়ার উইল বি অ্যাডভার্স এফেক্টেড। শোনো, অ্যাডভার্স এফেক্টেড কিছু হয় না, হয় উইল বি অ্যাডভার্সলি অ্যাডভার্সলি এফেক্টেড হয়। হতে পারে। হ্যাঁ, কেন এটা হচ্ছে অ্যাডভার্ব, যখন অ্যাডভার্ব পড়বা তখন ভালো করে বুঝতে পারবা, বি হবে না। সি, দিস ইয়ার উইল অ্যাডভার্সলি এফেক্ট দ্য, ইয়ার তো কোনোদিন হারভেস্ট কে এফেক্ট করতে পারে না, অন্য কিছু হইতে পারে, মানে হারভেস্ট এফেক্টেড হইতে পারে, ওয়েদারের মাধ্যমে হারভেস্টটা এফেক্ট হইতে পারে, কিন্তু দিস ইয়ার উইল অ্যাডভার্সলি এফেক্ট দ্য হারভেস্ট, সি নাম্বারটা হবে না।
এটা হচ্ছে মিনিং এর জন্য হবে না বা একটি প্যাসিভের জন্য হবে না। দ্য হারভেস্ট উইল অ্যাডভার্সলি এফেক্ট দিস ইয়ার। হারভেস্ট তো কোনোদিন এফেক্ট করতে পারে না, বছরকে এফেক্ট করতে পারে না। হারভেস্ট নিজে এফেক্টেড হইতে পারে, এই অ্যাক্টিভ আর প্যাসিভের নলেজটা থাকা লাগবে আর কি, এটা বোঝার জন্য। অ্যাক্টিভ প্যাসিভ যখন পড়বো এই নলেজটা ক্রিয়েট হয়ে যাবে। যদি মনে হয় বুঝি নাই তাহলে দাগায় রাখবা, যখন অ্যাক্টিভ প্যাসিভ পড়বো তখন এটা দেখে নিও। ভাইয়া 147টা একটু এক্সপ্লেন করবেন? ড্যাশ মোর হেল্প আই কুড কল মাই নেইবার। কুড কল মানে পাস্ট টেন্সে হইতে হবে। তো নিডেড মোর হেল্প, আই হ্যাভ নিডেড, শুড আই নিড, আই নিড। আচ্ছা, ডি নাম্বার তো হবে না, কারণ এটা আমাদের কোনো ইয়ার মধ্যে পড়ে না, কন্ডিশনালের মধ্যে পড়ে না। এ নাম্বার নিডেড মোর হেল্প, এটা তো সেন্টেন্সের কিছু ইয়া হলো না, সাবজেক্ট তারপরে ভার্ব থাকবে, মানে ক্লজের যে পার্টটুকু প্রথমে নিডেড দিয়ে শুরু করছে, এটা বাদ। আই হ্যাভ নিডেড মানে ইফ এর জায়গায় অনেক সময় শুড বসতে পারে আর কি, তখন পাস্ট টেন্সে আনসারটা হয়। এটা তো আগে তো পাই না এটা। কন্ডিশনালের ক্ষেত্রে শুড ইউজ হতে পারে, একাডেমিকের সময় পড়ছিলাম একবার এটা। এটার রুল কি ভাইয়া তাহলে মোডাল ভার্ব দিয়ে স্টার্ট হবে? মডাল ভার্ব না, এখানে শুধু ইফ এর পরিবর্তে শুড ইউজ হতে পারে, অন্য কোনো মডাল অক্সিলারি দিয়ে হয় না। ঠিক আছে, 182 পর্যন্ত। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে প্যারালালিজম। প্যারালালিজম মানে হচ্ছে লিনিয়ার প্যারালালিজম। আচ্ছা, স্পেলিংটা দেখো, প্যারালালিজম নিজের স্পেলিংটাই কিন্তু কঠিন আছে। ওকে, তো এটা মানে বোঝায় কমা বা কনজাংশন এর আগের যে অংশটুকু আছে আর এর পরের যে অংশটুকু আছে, দুইটার মধ্যে লিনিয়ার একটা প্যারালালিজম দেখা যাবে। মানে এমন না যে সেন্টেন্সের টেন্স সেম হইতে হবে, টেন্স অনেক সময় ভিন্ন হইতে পারে, ওই যে কন্ডিশনাল দেখলা। কিন্তু কন্ডিশনাল যদি আমি বাদ দিই, কন্ডিশনালের মধ্যে যেগুলা পড়ে না এগুলা ছাড়া বাকি যারা আছে তাদের ক্ষেত্রে কনজাংশন এবং কমার আগের অংশটা পরের অংশটা সেম হয়। যদি এই পাশে ভার্ব আইএনজি দিয়ে হয়, তো ওই পাশেও ভার্ব আইএনজি থাকবে। এই পাশে যদি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এই পাশেও ইনফিনিটিভ হবে মানে টু প্লাস ভার্ব হবে। এটা প্র্যাকটিস দেখলে তুমি বুঝতে পারবা। এখানে একটা এক্সেপশনই আছে, বলতেছি। ইন মেনি ওয়েজ ডান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু, দেখো এক পাশে আছে ভার্ব আইএনজি, ও পাশেও গিয়ে ভার্বের স্ট্রাকচারটা হবে ভার্ব আইএনজি, ওয়ার্কিং আউট। সিইং ইজ এক পাশে আছে ভার্ব আইএনজি, অপর পাশেও বিলিভিং, ভার্ব আইএনজি বিলিভিং। আই মিস ড্যাশ মাই ফ্রেন্ডস এন্ড ড্যাশ ফান উইথ দেম, মানে এন্ড হচ্ছে কনজাংশন, এর আগের পার্টটুকু দেখো যা, পরের পার্টটুকু তাই হইতে হবে। টু সি আর হ্যাভিং দুইটা তো মিলে না, সি আর হ্যাভ মিলছে, সিং হ্যাভিং মিলছে, সিং টু হ্যাভ মিলে না, তাহলে বি বা সির মধ্যে কিছু একটা হবে। এখন মিসড হচ্ছে একটা নিজেই ভার্ব, আর যখন পার্টিসিপল পড়বো আমরা তখন এই নলেজটা আমাদের হবে যে একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে তখন পরের ভার্বের সাথে আইএনজি হয়। তো মিসড এর পরে কি হবে? সিং হবে। তো একটা যদি সিং হয় তাহলে এন্ড এর পরেরটাও কি হবে? হ্যাভিং হবে। 4 নম্বরে, দ্য লেডি উইল ওয়াশ দ্য ক্লথস, আয়রন দ্য শার্টস। দেখো এক কমার আগে আসে ওয়াশ, কমার পরে আছে আয়রন, এরপরে এন্ড আছে, এন্ড এর পরে কি হবে? ডাস্ট, মানে সবগুলাই ভার্ব নট হচ্ছে। জেরিন ইজ এ স্কলার, অ্যান অ্যাথলেট অ্যান্ড ড্যাশ। আগেরটার মধ্যে দেখো আর্টিকেল দিছে, অ্যাডজেক্টিভ দিছে, আর্টিকেল দিছে, অ্যাডজেক্টিভ দিছে, এরপরে আর্টিকেল দিছে আর একটা অ্যাডজেক্টিভ হবে। তো এখানে অ্যান আর্টিস্ট। মিস্টার জামান ইজ ইয়াং, আর্টিকেল পরে নাউন নাউন ছিল, সরি অ্যাডজেক্টিভ না। পুরা পুরা ফ্রিজটা হচ্ছে একসাথে এন অ্যাথলেট, এটা পুরোটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ হচ্ছে। তো এইসব আমাদের এখন বোঝার দরকার নাই, যখন আমরা পার্টস অফ স্পিচ পড়বো তখন বুঝবো। তো
আগেরটা যা হয়েছে পরেরটা তাই হইতেছে। মিস্টার জামান ইজ ইয়াং, enthusiastic and talented. The man dashed down silently and dashed his foot. Seats took, same structure মেনটেন করতেছে না। সেট টেক মিলতেছে না। সেট হ্যাড টেকেন মিলতেছে না। সেট আর টুক মিলতেছে। তাহলে আনসার হবে সি। এরকম ভাবে আমাদের সবগুলাই হয়, শুধু 10 নাম্বার ছাড়া। 10 নাম্বার, 10 নাম্বার নেই না তো। না 10 নাম্বার না, এইখানে সবগুলাই মিলে, প্যারালিজমে সবগুলাই মিলে। একটু প্র্যাকটিস করে নিবা। 34 পর্যন্ত একটু দেখে ফেলো তাড়াতাড়ি। নাম্বার 14 and 18 টা একটু দেখবেন। অন সানডেজ আই ইউজুয়ালি গো ফিশিং। অর প্রথম অংশে মানে অরের আগের অংশে ভার্ব কি আছে? গো। পরের অংশে ভার্ব কি হবে? ডো। আনসার ডি। বুঝছো? আর 18 নাম্বার, which of the জি। following sentence is correct? It is more better to stay healthy than to have get healthy. এক পাশে আছে স্টে, আরেক পাশে দিছে হ্যাভ গেট। আচ্ছা, হ্যাভ গেট দিয়ে তো কোনো সেন্টেন্সই হয় না, যে কোনো টেন্সই পড়ে না। হ্যাভ এর পরে হচ্ছে ভার্ব থ্রি হয়, এটা ভুল এমনিতে। ইট ইজ বেটার টু স্টে হেলদি দেন টু হ্যাভ, আবার দিছে হ্যাভ। হ্যাভ টু, এখানে কিছু হবে না। ইট ইজ মোর বেটার টু স্টে হেলদি দেন টু হ্যাভ হেলথ, আবার টু স্টে হেলদি দেন টু হ্যাভ হেলথ। মোর দিছে একবার, বেটার দিছে একবার, দুইবার ডাবল কম্পারেটিভ হয়ে গেছে। এটা হচ্ছে রিডান্ডেন্সি, একটু পরে পড়বো রিডান্ডেন্সি। তো মোর যদি থাকে তাহলে বেটার হবে না, বেটার থাকলে মোর হবে না, দুইটা একই সেন্টেন্সে ইউজ করা যাবে না। আর ডি নাম্বারে ইট ইজ বেটার টু স্টে হেলদি দেন টু হ্যাভ ওয়েলথ, দেন টু হ্যাভ হেলথ। আনসার ডি, ঠিক আছে। ভাইয়া এই যে 6 নাম্বার আমার একটা প্রবলেম ছিল। 15, সিক্স সিক্স কত? ভাইয়া 6 নাম্বার। 6। মিস্টার জামান ইজ ইয়াং, enthusiastic and talented. ভাইয়া এখানে যদি এন্ডটা না থাকলো, জাস্ট স্টার্টিং এ এটা থাকতো, তখন কি জাস্ট আর্টিস্টটা আমরা চুজ করতাম না অ্যান্সার হিসেবে? যদি কি হইতো? মানে 5 নাম্বারে ছিল, সরি প্রবলেমটা এখানে, ও, যদি আচ্ছা। অ্যাথলেটের আগে এন্ডটা না থাকতো, জাস্ট স্টার্টিং এ থাকতো, তখন তো শুধু আর্টিস্ট হতো না হ্যাঁ, অ্যান্সার। শুধু আর্টিস্ট হতো। ভাইয়া 15 নাম্বার। 15, এট দ্য উইকেন্ড আই ইউজুয়ালি গো। ওই একটু আগে তো দেখলাম 14 নাম্বার যেটা, ওটা তো এটাই। আই ইউজুয়ালি গো শপিং অর ডো সামথিং। 14 যেটা, 15 তো সেমই। এক পাশে আছে ঘ, গো হচ্ছে মূল ভার্ব। তো ওর এর পরেরটাও তো মূল ভার্বটা আমার প্রেজেন্টই হবে, তার মানে কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে। আগেরটা যদি গো হয় পরেরটা তো ডই হবে, তাই না? না বুঝলে বইলো। শপিং আর ডুইং হবে না? শপিং এন্ড ডুইং সামথিং। শপিং তো এখানে হচ্ছে পার্টিসিপল, এটা আলাদা। এখানে মূল ভার্ব কোনটা? গো হচ্ছে মূল ভার্ব হুম। এই পার্টের জন্য। আই ইউজুয়ালি গো শপিং, এখানে মেইন ভার্ব হচ্ছে গো, আর শপিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা আলাদা। এখানে মূল ভার্ব শপিং না, মূল ভার্ব হচ্ছে গো। পরের পরের পার্টের মধ্যে মূল ভার্বের জায়গায় আমার হচ্ছে ফাঁকা রাখা আছে, এই মূল ভার্বের মধ্যে ড বসবে, ডোয়িং হবে না। এখন বোঝা গেছে? বুঝছি। ফাইনাইট ভার্ব খেয়াল করতে হবে, ফাইনাইট ভার্বের পরিবর্তন মানে প্যারালিজমে ফাইনাইট ভার্বের প্যারালিজম ফাইনাইট ভার্ব দিয়ে করতে হবে, নন ফাইনাইট ভার্বের প্যারালিজম নন ফাইনাইট দিয়ে করতে হবে। যখন ভার্ব পড়বে তখন হয়তো আরো ক্লিয়ার হবে। ইংলিশটা একটা ধারাবাহিক আলোচনা, যখন কমপ্লিট নলেজটা হয়ে যাবে তখন সবকিছু ক্লিয়ার হবে। নাম্বার আচ্ছা শেষ। 33। 33, she never has and she never will do any work
এইভাবে যদি লাইন করা কোনো জিনিস থাকে তার মানে বোঝাবে যে এখানে কোনো একটা ভুল আছে, এই ভুলটাকে সংশোধন করে কারেক্ট সেন্টেন্স কোনটা হবে। শি নেভার হ্যাজ একটা দিছে, আবার পরেরটা আমাদের দিছে শি নেভার উইল, বুঝাই যাচ্ছে এটা ভুল আছে। তো শি নেভার হ্যাজ এন্ড শি নেভার উইল ডু এনি ওয়ার্ক, তো প্রথম সেন্টেন্সে তো এমনিতেই এটা দেওয়া আছে ভুল। শি নেভার হ্যাজ এন্ড শি উইল, এক পাশে দিছে হ্যাজ, আরেক পাশে দিছে উইল, ভুল। শি নেভার হ্যাজ এন্ড শি উইল নেভার, আবারও ভুল। ডি নাম্বারে দিছে শি নেভার হ্যাজ ডান, আর দিছে শি উইল নেভার। তাহলে প্রথম অংশের অংশটুকু কমপ্লিট করছে, পরের অংশটুকু দিয়ে আরেকটা সেন্টেন্স দিছে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা ক্লোজ, আলাদা আলাদা পার্ট হয়েছে আর কি। মানে ফার্স্ট অংশ কমপ্লিট, সেকেন্ড অংশ কমপ্লিট। কিন্তু সি নাম্বারে শি নেভার হ্যাজ, আবার শি উইল নেভার, অর্থাৎ ডো এর জন্য আমার আগের ভার্বটা হ্যাজ, আবার ডো এর জন্য আগের ভার্বটা উইল। একই ডো, এটার জন্য অক্সিলারি ভার্ব হ্যাজও দেওয়া উইলও দেওয়া, এটা হবে না। কিন্তু ডো এর জন্য ডান, এর আগে আছে হ্যাজ, ডো এর আগে আছে উইল, ডি নাম্বারটা কারেক্ট। বুঝতে পারছো? ভাই এটা একটু জি। আরেকবার বলবেন? আচ্ছা, স্ক্রিনশট তুলে। এই পাশে আমার ভার্ব কোনটা, মেইন ভার্ব হচ্ছে ডো। ডো এর আগে অক্সিলারি ভার্ব উইল বসতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু হেজ এর, এই ডো এর অক্সিলারি ভার্ব কি হেজ বসতে পারে? না, হেজ বসলে তার সাথে ডান হয়, তাহলে এ ডান নাম্বার হবে। অপশন ভুল। এই ডো এর জন্য উইল বসতে পারে, ঠিক আছে, এখানে বি নাম্বার অপশন সেম, এটাই দিল। এটাও হবে না। ডোর আগে উইল বসতে পারে, হেজ হবে না। ডোর আগে উইল বসতে পারে, কারেক্ট। ডানের আগে হেজ বসতে পারে, কারেক্ট। ভাইয়া 34 নাম্বারটা। She is not and does not intend to run for political office. She is not running and does not intend to run for political office. Has not and does not. আচ্ছা, হ্যাজ নট এর পরে তো আমার ইন্টেন্ডেড হইতো, সে নাম্বার ভুল, বুঝতেছি, প্রথমবার পড়ি। শি ইজ নট রানিং এন্ড ডু নট, শির সাথে কোনোদিন ডু হয় না, ভুল। এ নাম্বার দেখে আবার শি ইজ নট এন্ড ডাজ নট ইন্টেন্ড, ইজ নট যদি হয় তারপরে তো কি হবে, ইন্টেন্ডিং। ডাজ নট এর পরে ইন্টেন্ড। শি ইজ নট রানিং এন্ড ডাজ নট ইন্টেন্ড, বি নাম্বার কারেক্ট। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরের টপিক হচ্ছে আমাদের রিডান্ডেন্সি।